হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ট্রিপল পয়েন্ট অফ ইএমআই একাডেমির অল সদস্যকে। আজকের এই ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগতম। অ্যান্ড আমি তোমাদের সাথে রয়েছি তোমাদের পাবন ভাইয়া। হয়তো আমার লেকচার স্লাইডের টাইটেল দেখে তোমরা বুঝতে পেরে গেছো যে আজকে আমরা কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। হ্যাঁ ভাইয়া, আমরা আজকে এইচএসসি উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের একদম চতুর্থ চ্যাপ্টার অর্থাৎ বহুপদী ও বহুপদী সমীকরণ, যারা ইংরেজি ভার্সন আছো ভাইয়া তাদের জন্য বলছি পলিনোমিয়াল অ্যান্ড পলিনোমিয়াল ইকুয়েশন, এই চ্যাপ্টারটা আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি। এবং এই চ্যাপ্টারটা তোমাদের উচ্চতর গণিত প্রথম এবং দ্বিতীয় পত্রের যতগুলো চ্যাপ্টার আছে এবং ইজি চ্যাপ্টার আছে বলতে পারি, তাদের মধ্যে বহুপদী একটা। যতগুলো ইজি চ্যাপ্টার আছে তাদের মধ্যে বহুপদী একটা ইজি চ্যাপ্টার। কারণ তোমরা ক্লাস 9-10 থেকেও এটা কিছু সমাধান করে আসছো, এবং এবং এই বহুপদী চ্যাপ্টারে দেখা যায় যে ফর্মুলার লিমিটেড খুবই কম, ফর্মুলাগুলো ইজি। সেহেতু যেহেতু আমাদের ফর্মুলাগুলো ইজি এবং সংখ্যায় কম, সেহেতু আমাদের ম্যাথ কমপ্লেক্স করার প্রবাবিলিটিটা কম। ঠিক আছে? এবং এই চ্যাপ্টারটা এতটাই গুরুত্বপূর্ণ যে তুমি এইচএসসি একাডেমিকে, তুমি এইচএসসি পরীক্ষা দিতে যাও, দেখবে যে একটা এমসিকিউ তো আসেই একাধিক। দেখা যায় যে 3টা বা 4টাও এমসিকিউ আসে, এবং সিকিউ একটা মাস্ট আসে। ঠিক আছে? আর অ্যাডমিশনের কথা যদি বলি, তাহলে ভাইয়া এই চ্যাপ্টার থেকে অনেক আসে এমসিকিউ, 2টা 3টা চলেই আসে। ঠিক আছে? তো তাহলে আমরা এটা চ্যাপ্টারটা খুব সুন্দরভাবে পড়ার চেষ্টা করব, এবং এই প্লেলিস্টে আরও কিছু সংখ্যক ক্লাস আসবে। তো সেগুলো যদি তোমরা ডে বাই ডে করে ফেলো, তাহলে দেখবে যে তোমাদের জন্য ইজি হয়ে যাচ্ছে বিষয়টা। ঠিক আছে? তো তাহলে আমরা আর কথা না বাড়াই, আমরা আমাদের ক্লাসে চলে যাচ্ছি। ঠিক আছে? তো দেখো, আমাদের 1 নম্বর যে টপিক, এটা হচ্ছে বহুপদী ও মূল, যেটা ইম্পর্টেন্ট আছে এমসিকিউর জন্য। ঠিক আছে? এবং 2 নম্বর যেই টপিক, এটা হচ্ছে আমাদের মূলের প্রকৃতি। এটা আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে সিকিউ প্লাস এমসিকিউ, দুইটার ক্ষেত্রে আমাদের লাগবে। ঠিক আছে? এখন টাইপ 1-এ আমরা বিস্তারিত আলোচনায় চলে যাচ্ছি। ঠিক আছে? দেখো, বহুপদী, আমরা যে কোনো রাশিকে বা যে কোনো কিছুকে কি আমরা কি বহুপদী বলে ফেলতে পারি? নিশ্চয়ই না, কারণ এটার তো একটা ডেফিনেশন আছে, তাই না? ডেফিনেশনটা কি? চলো দেখি। চলকের পাওয়ার অঋণাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে। কেমন হতে হবে? অঋণাত্মক পূর্ণ সংখ্যা। এখন ভাইয়া, তোমরা অনেকেই হয়তোবা চলক জিনিসটা কি এইটা চেনো না। তো দেখো, চলক হচ্ছে আমাদের ইংরেজি বর্ণমালার শেষ কয়েকটা অক্ষর। অর্থাৎ আমরা ম্যাথমেটিক্সের যে কোনো কিছুর মান যখন বের করি না, যেমন বলা হয় যে এক্স এর মান বের করো, ওয়াই এর মান বের করো, বা জেড এর মান বের করো, এগুলোই হচ্ছে আমাদের চলক। ঠিক আছে? অর্থাৎ চলক হিসেবে আমরা বলতে পারি কি এক্স ওয়াই জেড, এগুলোকে আমরা চলক হিসেবে বলতে পারি। ঠিক আছে? আমাদের ধ্রুবক, ধ্রুবক হচ্ছে আমরা তো জানি 1 2 3 এভাবে চলতেই থাকে এই ধ্রুবক। আবার হচ্ছে ইংরেজি বর্ণমালার ছোট হাতের বি, ছোট হাতের বি, ছোট হাতের সি, এগুলো দ্বারা আমরা সাধারণত সংজ্ঞায়িত করে থাকি বা ধ্রুবক হিসেবে চিনে থাকি। ঠিক আছে? এখন সংখ্যা রেখায় ভাইয়া, এখন আরেকটা কথা আছে যে যদি আমরা এই যে অঋণাত্মক পূর্ণ সংখ্যা এইটা চিনতে চাই, এটা কি জিনিস, এটা হচ্ছে আমরা সংখ্যা রেখার দিকে তাকালে আমরা বুঝতে পারবো। ঠিক আছে? কিভাবে? দেখো, সংখ্যা রেখায় মাঝখানে তো শূন্য থাকে, তাই না? জিরো, জিরোর বাম পাশে -1 থেকে মাইনাস সংখ্যা বাড়তে থাকে, অর্থাৎ একদম ইনফিনিটি পর্যন্ত, যেটা আমরা গুনতে পারবো না। ইনফিনিটি কখনো আমরা ধরতে পারি না বা গুনতে পারি না, গণনায় আনতে পারি না। ঠিক আছে? অ্যান্ড এখন আমাদের কথা হচ্ছে শূন্যের রাইট সাইডে কি থাকে? 1 থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত, তাই না? আচ্ছা ভাই, এখন আমরা দেখব যে শূন্য এর ডান দিকে কি কি থাকে। ডান দিকে 1 থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত সংখ্যা থাকে। আবারও বলছি, ইনফিনিটি কখনো গণনার মধ্যে আমরা রাখতে পারি না, কারণ ইনফিনিটি এত বড় একটা হিউজ সংখ্যা, সেটা যে কত এটা আমরা জানি না। ঠিক আছে? অংশটাকে আমরা কি বলবো? এই অংশটাকে বলবো আমরা ধনাত্মক পূর্ণ সংখ্যা। ঠিক আছে? অ্যান্ড শূন্য এর রাইট সাইডে, অর্থাৎ ধনাত্মক যেটা, ধনাত্মক সংখ্যা থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত, এই সংখ্যাটাকে বলবো আমরা ধনাত্মক পূর্ণ সংখ্যা। এখন ভাইয়া কোশ্চেন হচ্ছে যে ভাই, ধনাত্মক পূর্ণ সংখ্যাটা কি এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যাটা কি? এই জিনিসটা তো আমরা বুঝতে পারছি, তাই না? তো এখন আমাদের কোশ্চেনটা ছিল যে অঋণাত্মক পূর্ণ সংখ্যা আমাদের জানতে হবে বা চিনতে হবে। অঋণাত্মক পূর্ণ সংখ্যাটা কি? অঋণাত্মক পূর্ণ সংখ্যাটা হচ্ছে এই যে জিরো সহ এই যে পজিটিভ অল সংখ্যা, শূন্য সহ ধনাত্মক পূর্ণ সংখ্যা। ঠিক আছে? এটাকে বলছি আমরা, টোটালটাকে বলছি আমরা অঋণাত্মক পূর্ণ সংখ্যা। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো,
দ্বিতীয় কি শর্ত ছিল বহুপদী হওয়ার জন্য? পদ সংখ্যা হতে হবে সসীম, অসীম কিন্তু হওয়া যাবে না, সসীম হতে হবে। কারণ দেখো, যদি কোনো বহুপদীটা এমন হয় এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব, এভাবে চলতেই থাকতেছে ইনফিনিটি পর্যন্ত, এইটা কি বহুপদী হবে? কখনোই না, বহুপদী হবে না। আবার দেখো এক্স ইনভার্স, এটা কি বহুপদী হবে? কখনোই না। আবার দেখা যাচ্ছে যে যদি তোমাকে এমন কোনো আসে, এটা কি বহুপদী হবে বলো তো ভাইয়ারা? হ্যাঁ ভাইয়া, এটা বহুপদী হবে। কেন? এটা ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি? এক্স স্কোয়ার লিখতে পারি না? বহুপদী হবে, কেন হবে? যে এখানে ধনাত্মক পূর্ণ সংখ্যা আছে, ঠিক আছে? তো তার ধরুন এটা হচ্ছে একটা আমাদের বহুপদী সমীকরণ। আচ্ছা, আমরা এখন একটা এমসিকিউ প্র্যাকটিসে যাব। তার আগে আমরা বহুপদীর যে আদর্শ আকার আছে, এই আদর্শ আকারটা অনেক জরুরি, কারণ একটা হামেশা একটা এমসিকিউ চলে আসলেও আসতে পারে এখান থেকে, ঠিক আছে? যদি এই লাইনটা তোমাকে তুলে দেয় একটা এমসিকিউতে যে বহুপদীর আদর্শ আকার বলতে কি বোঝায়, বা হচ্ছে নিচের কোনটা বহুপদীর আদর্শ আকার, তখন কি করবা? যদি না জেনে থাকো তাহলে কিন্তু এটা পারবা না। সেহেতু দেখো আমরা একটু দেখে রাখি, যেহেতু আমাদের ইম্পর্টেন্সই আছে। দেখো এখানে ত্রিপল স্টার দিয়ে রাখছি আমি, ঠিক আছে? তো দেখো এই বহুপদীর আদর্শ আকারটা কেমন? আদর্শ আকারটা হচ্ছে এ সাব জিরো বা এ নট, যেটাই বলো না কেন, ঠিক আছে? এক্স টু দি পাওয়ার এন। আবার এ সাব ওয়ান এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস এ সাব জিরো এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু। অর্থাৎ এখানে এক্স এর পাওয়ার এক এক করে কিন্তু কমছে, ঠিক আছে? এইভাবে প্লাস ডট 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 যেতেই থাকবে, লাস্টে এসে কোথায় থামবে? এ টু এ সাব এন এ, ঠিক আছে? তো এ সাব এন মানে কি? এর সাথে একটা ওয়ান গুণ আছে, তাই তো? এর সাথে একটা ওয়ান গুণ অবস্থায় আছে। তো দেখো এটা মানে কি আমরা এইভাবে চিন্তা করতে পারি, এক্স টু দি পাওয়ার এন মাইনাস এন, এটা আমরা চিন্তা করতে পারি তো, তাই না? কারণ এই যে এন মাইনাস এন মানেই তো এক্স টু দি পাওয়ার জিরো, আর এক্স টু দি পাওয়ার জিরো মানেই তো ওয়ান, তাই না? তো তাইলে আমরা বহুপদীর যে আদর্শ আকার এটা জেনে ফেললাম, ঠিক আছে? আমরা এখন একটা কিছু এমসিকিউ প্র্যাকটিস করব। দেখো এমসিকিউতে বলা হয়েছে কোনটি বহুপদী ফাংশন। তো দেখো এক নম্বর, এটা বহুপদী ফাংশন হবে না। কেন হবে না? এই যে দেখো এখানে রুট ওভার অফ এক্স আছে, রুট ওভার মানে এক্স এর উপর পাওয়ার হাফ, যেটা ভাই ভগ্নাংশ হয়ে যাচ্ছে, এটা হবে না। এইটা, এটাও হবে না, নিচে ভগ্নাংশ আকারে এক্স স্কোয়ার আছে। এইটা না ভাই, এইটা সসীম কোনো ধারা না, এটা হচ্ছে অসীম ধারা, ঠিক আছে? তাই এইটাও হবে না। আমাদের অ্যান্সার হচ্ছে ডি নাম্বার। আচ্ছা ভাই, এখন দেখো মূল এবং বীজ নির্ণয়, এখন আমরা শিখতে যাচ্ছি মূল এবং বীজ নির্ণয়। এটাকে আবার আমরা বলতেও পারবো যে চলকের মান নির্ণয়, চলকের মান নির্ণয়, ঠিক আছে? কিভাবে নির্ণয় করি? এটা তো আমরা জানতাম, মিডিল টার্ম করা, এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর এক্স প্লাস 12 ইকুয়ালস টু জিরো। এক্স আমরা কমন নিচ্ছি, এক্স মাইনাস থ্রি মাইনাস ফোর কমন নিলাম, এক্স মাইনাস থ্রি, তাহলে আমরা এক্স এর মান 3,4 পেয়ে যাব, তাই না? এটাকে তো আমরা মিডল টার্ম করতে পারলাম, তাই আমরা খুব সহজেই এইভাবে নিয়ে আসতে পারছি, ঠিক আছে? কিন্তু এইটাকে তো আমরা মিডল টার্ম করতে পারবো না, পারি কি? একটু দেখি। না, এটা মিডল টার্ম হয় না। তো এটাকে যদি মিডল টার্ম করতে না পারি, তাহলে এটাকে আমরা কি দিয়ে বা কিভাবে আমরা সলভ করবো? এখানেও তো আমাকে সেই চলকের মানটাও নির্ণয় করতে হবে, তাই না এটার ক্ষেত্রে? তাইলে দেখো এটাকে আমরা ওই যে 9-10 একটা ফর্মুলা জানতাম না, যেটা আমাদের এখনো বইয়ে দেওয়া আছে, ঠিক আছে? ফর্মুলাটা কি ছিল? এক্স ইজ ইকুয়ালস টু নেগেটিভ বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই 2a, ঠিক আছে? তো এখানে এ ইজ ইকুয়ালস টু কত? এ ইজ ইকুয়ালস টু 1, বি ইজ ইকুয়ালস টু -10, সি ইজ ইকুয়ালস টু 34, ঠিক আছে? তাহলে আমরা এখন মানটা বসাই দিই। নেগেটিভ আর নেগেটিভ, নেগেটিভ নেগেটিভে কী হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, +10 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, অর্থাৎ 100 মাইনাস 4 ইন্টু এসি, এর মান 1, সি এর মান হচ্ছে 34,
ইন্টু 21। তাহলে ক্যালকুলেশন করি, প্লাস মাইনাস, এখানে দেখো -36 আসে, ডিভাইডেড 2, -36কে আমরা 6i লিখবো। এটা হচ্ছে জটিল সংখ্যার ব্যাপার, হয়তো জটিল সংখ্যা তোমরা করে ফেলছো এতদিনে, তো যদি না করে থাকো তাহলে দেখো জটিল সংখ্যার একটু বেসিক টার্ম এখানে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। 30 -36কে আমরা লিখতে পারি √36 ইন্টু -1, √36 মানে আলাদা করে লিখলাম √-1, ঠিক আছে। তার মানে 36কে রুট করলে 6, আর এটা মানে হচ্ছে i, মানে i স্কোয়ার ইজ ইকুয়ালস টু -1। এখান থেকে আমরা √-1 ইজ ইকুয়ালস টু i লিখলাম। তো আশা করি এই জিনিসটা বুঝছি। তো এটা যদি বুঝে থাকি তাহলে দেখো এখানে এখন 2 দিয়ে যদি এখান থেকে 2 কমন নিই তাহলে 5 + 3i আমাদের অ্যান্সার হবে, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, এখন একটা ম্যাজিক ফর্মুলা দেখবা, ঠিক আছে। তো ম্যাজিক ফর্মুলা ঠিক না, কারণ আমাদের যে কোনো জায়গায় আমরা সচরাচর এই ফর্মুলাটা দেখি না বা ইউজও করি না, ঠিক আছে। এই ফর্মুলাটা আমরা তো এই ফর্মুলা দিয়েই সলভ করতে অভ্যস্ত, তাই না? এই ফর্মুলা দিয়ে সলভ করতে অভ্যস্ত। কিন্তু ভাইয়া যখন কোনো বহুপদী, কোনো দ্বিঘাত বহুপদীর আকার কি হয় এটা তো আমরা জানি, ax² + bx + c = 0, এমন আকারের কোনো দ্বিঘাত পাচ্ছি এবং তাকে যদি সমাধান করতে হয় ভাই এই ফর্মুলা দিয়েও আমরা করতে পারবো অথবা এই ফর্মুলা দিয়েও করতে পারবো, বুঝছো। বাট এই ফর্মুলা দিয়ে করলে একটু ইজি হয়, আর এই ফর্মুলা দিয়ে করলে একটু হয়তো দু একটা লাইন একটু বেশি করতে হয়, ঠিক আছে। তো যার যেটা খুশি ভাইয়ারা তোমরা তারা সেই ফর্মুলা দিয়ে ম্যাথটা সলভ করবা, ঠিক আছে। এই যে আমাদের একটা ইকুয়েশন দেওয়া আছে, এর একটা মূল যদি 1 হয় অপর মূলগুলো আমাকে নির্ণয় করতে বলছে, ঠিক আছে। যেভাবে করি বা আমি তোমাদের মতো থাকার অবস্থায় আমি যেভাবে চিন্তা করতাম, দেখো এখানে আমাকে বলছে যে এই যে সমীকরণটা দেওয়া আছে এই সমীকরণের একটা মূল কিন্তু দেওয়া আছে হচ্ছে 1। মূল মানে কি আমি আগেই বলছি ভাই, চলকের মান, অর্থাৎ এক্স এর ভ্যালু আমাদের কি দেওয়া আছে 1। এখান থেকে আমরা কি লিখতে পারি, x - 1 = 0 লিখতে পারি তো, তাই না? তো তাহলে দেখো এখন সমীকরণটা, এখন আমরা এখানে কি করব, ভাগশেষ উপপাদ্যটা প্রয়োগ করব। ভাগশেষ উপপাদ্যটা আমরা কিভাবে করতাম, x - 1 এখানে লিখতাম, উপরে একটা লাইন ফাঁকা রাখতাম, তারপরে এখানে প্রথমে এখন এই x³ x দ্বারা আমরা ভাগ করব। ভাগ করলে আমাদের আনসার আসে x²। এখানে লিখলাম, এই x² দিয়ে 1 এর সাথে গুণ হবে, তাহলে -x²। -x² হলো এখন -5x² হতে আর কতটুকু লাগে, -4x² দিলে আমাদের এই প্রশ্নটা মিলল। আবার x - 1 আমাদের লিখতে হবে। দেখো -4x² এই x দ্বারা আমাদের ভাগ করতে হবে, তাহলে আমাদের কি থাকতেছে -4x, তাই না? এই -4x দিয়ে আবার -1 এর সাথে গুণ করো, কত থাকে, -4x, তাই তো। আবার এখানে -x - 1 লিখলাম, লেখার পর দেখো এখানে কত লিখছি, +4x, +17x হতে আমাদের আর কতটুকু বাকি, +13x, তাই না? এই +13x কে x দ্বারা ভাগ করলে এখানে কি হয়, +13 হয় না? +13 কে আবার -1 দ্বারা গুণ করো, কত হচ্ছে, -13, তার মানে = 0। তাহলে দেখো এই লাইন থেকে যে এই লাইনে আসছি সবকিছু মিলছে কিনা, ঠিকই মিলছে। তো যদি এটা বুঝতে পারো তাহলে তো বেটার, যদি প্রথমেই বুঝতে না পারো ভাইয়া তাহলে ভিডিওটা পজ করে আরেকবার দেখে নিবা, ঠিক আছে। তাহলে আশা করবো যে তুমি এই জিনিসটা ক্লিয়ার হতে পারবা, ঠিক আছে। এখন দেখো x - 1টাকে আমি কমন নিচ্ছি, কমন নিলে আমাদের এখানে কি থাকতেছে, x² - 4x + 13, এখানে x = 1 আমরা একটা আনসার পাবো, ঠিক আছে। আর একটা আনসার, যেহেতু আমাদের এই সমীকরণের সর্বোচ্চ ঘাত কত ছিল, 3, তাহলে আমাদের সমাধানও হবে 3টা, ঠিক আছে। একটা সমীকরণের সর্বোচ্চ ঘাত সংখ্যা যত, আমাদের মূল বা বীজ বা চলকের মানও হচ্ছে ততটা, ঠিক আছে। আশা করি বুঝতে পারছি। এখন দেখো এই অংশটাকে আমাদের সমাধান করতে হবে কিভাবে, এই তো আমাদের এই ফর্মুলার মাধ্যমে আমরা
ওই পোর্শনটা সলভ করব। তাহলে দেখো এখানে এ এর ভ্যালু কত 1, বি এর ভ্যালু কত -4, সি এর ভ্যালু কত 13। তার মানে এক্স ইজ ইকুয়ালস টু নেগেটিভ বি, তার মানে হচ্ছে +4 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার 16 -4 এ সি, ঠিক আছে, ইন্টু 2a। তাহলে এখানে কত থাকে 16 52, এখানে হচ্ছে আমাদের -36 প্লাস মাইনাস -36 মানে কি 6i 2। এখন আমরা যদি 2 কমন নিই তাহলে 2 প্লাস মাইনাস 3i 2, 2a 2a যদি কাটাকাটি হয়ে যায় তাহলে আমাদের থাকতেছে প্লাস মাইনাস 3i। এটাই হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে। আমাদের আনসার পেয়ে গেলাম হচ্ছে 2 প্লাস মাইনাস রুট ওভার 3i, এটাই হচ্ছে আমাদের আনসার। এখন দেখো ভাইয়া, এই ম্যাথটা যেটা আমরা ইতিমধ্যে সলভ করে আসলাম, এইটা হচ্ছে একটা ইঞ্জিনিয়ারিং লেভেলের ম্যাথ, ঠিক আছে, এটা সিকিউরিটি আসছে। এখন এইটাই যে কোনো ভার্সিটিতে এমসিকিউ আকারে চলে আসতে পারে, ঠিক আছে। তো ভাইয়া তাহলে এখন কোশ্চেন হচ্ছে এত বড় করে কি আসবে, মানে এত বড় ভাবে আমাকে সলভ করতে হবে? উত্তর হচ্ছে না ভাইয়া। এখানে কিছু ক্যাটাগরি আছে বা ভার্সিটি কর্তৃপক্ষ অন্যভাবে বা কিভাবে কোশ্চেনটা সেট আপ করতে পারে সেটা আমি একটু দেখাই দিচ্ছি, ঠিক আছে। তো আমাদের ইকুয়েশনটা কি ছিল, এক্স কিউব মাইনাস 5x² প্লাস 17x মাইনাস 13 ইকুয়ালস টু 0, তাই তো? এবং ওখানে বলা হয়েছিল এই সমীকরণের একটা মূল আছে যেটা ভ্যালু হচ্ছে 1। তাহলে আমাদের বাকি যেই তিনটা সমীকরণ থাকে, বাকি যেই তিনটা মূল থাকে, এটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমাদের বাকি যেই আরো দুইটা মূল থাকে সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে, কারণ আমরা জানি বাকি দুইটাই এর মূল পাবো, কারণ আমাদের এক্স এর সর্বোচ্চ ঘাত ছিল 3, তাই না? তো দেখো ওখানে এখন ভার্সিটিতে কোশ্চেন এমসিকিউ কোশ্চেন হিসাবে এইভাবে আসতে পারে যে এই যে একটা সমীকরণ দিয়ে দিল, সমীকরণ দিয়ে এখন তোমাকে বলবে এই সমীকরণের নিচে কোনটা মূল, ঠিক আছে। তোমাকে হয়তো অপশন দিয়ে দিল, কয়ে দিচ্ছে হয়তো 1, ক্ষয়ে দিচ্ছে 2, গয়ে দিচ্ছে হয়তো 5, ঘয়ে দিচ্ছে হয়তো 7 দিল ধরো, হ্যাঁ। এখন আমরা তো জানি 1 হবে একটা অ্যান্সার, ঠিক আছে। এটাকে আমরা কিভাবে চেক করতে পারি, এটাকে আমাকে বের করতে হবে বা চেক করতে হবে, কিভাবে করবো ভাই? আগের মতো প্রসেস করে করবো না ভাই, শর্টকাটে করবো। দেখো যদি একটা সমীকরণের, একটা ত্রিঘাতী সমীকরণের যদি আমাদের একটা মূল 1 হয় তাহলে তার জন্য এই সমীকরণের প্রতিটা সহগের চিহ্ন সহ যোগফল 0 হতে হবে, চিহ্ন সহ যোগফল 0 হতে হবে। কথাটার মানে কি, দেখো এক্স কিউবের আগে কিছু নাই মানে 1 আছে, প্লাস এক্স স্কোয়ারের আগে -5 আছে, এক্স এর আগে +17 আছে, আর এটা -13। এখন দেখো ভাইয়া তুমি সবকিছু যোগ করো, দেখো তোমার আলটিমেট আনসার 0। তার মানে এর একটা সমীকরণের, এই সমীকরণটার সমাধান একটা নিশ্চয়ই 1 বা একটা মূল 1, এটা আমরা নিশ্চিত, ঠিক আছে। তো আনসার হচ্ছে ও। এবার আসো কিছু এমসিকিউ সলভ করি। দেখো এখানে বলা হয়েছে x² - 7x + p = 0, এই সমীকরণের একটা মূল -4 হলে p এর মান কত? এটার জন্য সব থেকে তোমার ইজি, যেহেতু একটা মূল দেওয়া আছে, এই মূলটা কি করবে, এই যে এই সমীকরণটাকে সিদ্ধ করবে। সিদ্ধ যদি করে এই সমীকরণটা x এর পরিবর্তে বসায় দাও, -4x² -7 × -4x + p = 0। তার মানে হচ্ছে 16, এখানে 44, তার মানে p = -44 হচ্ছে অ্যান্সার। অ্যান্সার হচ্ছে খ। ওকে, এবার দেখো 2 নাম্বারটা কি বলছে, ax² + bx + c = 0। এটা কিন্তু ভাই দ্বিঘাত সমীকরণের আদর্শ আকার, ঠিক আছে। এইখানে এই সমীকরণটাতে c এর ভ্যালু আমাদের কি বলছে 0, 0 যদি হয় তাহলে এই সমীকরণের মূল কোনটা? দেখো ax² + bx = 0, কারণ c = 0, তাই না, এটার সাথে +0 অবস্থায় আছে। এখন দেখো x কমন নিতে পারি, ax + b, তাহলে হচ্ছে x = 0, এটা একটা সমাধান। বা হচ্ছে ax + b = 0, x = -b/a, এটা হচ্ছে একটা সমাধান, ঠিক আছে। তো তাহলে আমাদের অপশনের সাথে কোনটা মিলতেছে? 0, তার মানে হচ্ছে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, 2 এর অ্যান্সার। আচ্ছা ভাই, তো এতক্ষণে আমরা টাইপ 1 থেকে সকল প্রকার ম্যাথ সলভ এবং সবকিছু দেখলাম, সবকিছু তোমরা বুঝতে পারছো কিনা এটা একটু কমেন্টে জানাবো, ঠিক আছে।
এখন আমরা টাইপ 2 শুরু করতেছি এবং শুরু করার আগে তোমাদেরকে দুইটা বিষয় সম্পর্কে অবগত করতে চাচ্ছি। কি কি? বহুপদী রাশি এবং বহুপদী সমীকরণ। আমি যখন অফলাইনে পড়াই ভাইয়া, তখন দেখতেছি যে অনেকে ভাই এই চ্যাপ্টারগুলা ফুল সলভ করে ফেলছে। হয়তো ম্যাথও পারে, বাট এই কোশ্চেনগুলো করলে তারা পারে না। ভাই বহুপদী রাশি কোনটা, বহুপদী সমীকরণ কোনটা? তো আমি তোমাদেরকে শিখাই দিচ্ছি। দেখো, বহুপদী দ্বিঘাত বহুপদী রাশির ক্ষেত্রে আমি যদি বলি, তাহলে দ্বিঘাত বহুপদী রাশির বা বহুপদী সমীকরণের আদর্শ আকার কি? এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। এটাই তো, তাই না? এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, তাই তো? এখন রাশি যদি হয়, তাহলে এটাকেই বলবো আমরা হচ্ছে রাশি। সমীকরণ কিন্তু এটা হয় নাই। সমীকরণ হতে হলে এখানে একটা জিরো থাকতে হবে। কেন? কোশ্চেন হচ্ছে কেন ভাইয়া সমীকরণ হলে জিরো থাকতে হবে কেন? ভাই সমীকরণ মানে হচ্ছে একটা লাইনের ডান পক্ষ, লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দুইটাই সমান হতে হবে। ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। এখন আমরা স্টার্ট করতে যাচ্ছি মূলের প্রকৃতি নির্ণয়, অর্থাৎ টাইপ 2। ঠিক আছে? এই যে বললাম এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এই রাশিটার পৃথায়ক বা নিশ্চয়ক কে আমরা ডি দ্বারা প্রকাশ করি। ঠিক আছে? পৃথায়ক অথবা নিশ্চয়ককে ডি দ্বারা প্রকাশ করা হয়। ডি ইজ ইকুয়ালস টু হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac। তো বি স্কোয়ার মাইনাস 4ac এই টার্মটা আসছে কই থেকে? আসছে হচ্ছে ওই যে ফর্মুলা থেকে, নেগেটিভ বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড টুয়াইসে। এই যে এই অংশটাই হচ্ছে আমাদের নিশ্চয়ক বা পৃথায়ক। ঠিক আছে? আচ্ছা, তো এখন এই পৃথায়কের কয়েকটা শর্ত আছে। এই শর্তগুলো থেকে এমসিকিউ এবং সিকিউ দুইটাই চলে আসে। ঠিক আছে? তো শর্তগুলো আমরা একটু দেখি। প্রথম শর্ত হচ্ছে ডি ইজ ইকুয়ালস টু জিরো, অর্থাৎ নিশ্চয়কের ভ্যালু যদি জিরো হয়, তাহলে মূলগুলো, দ্বিঘাত সমীকরণের যে মূলগুলো পাবো, এই মূলগুলো বাস্তব হবে, সমান হবে এবং মূলদ হবে। এবং যে দ্বিঘাত রাশিটা, এইটা হবে পূর্ণবর্গ। যেমন একটা উদাহরণ নিই। ঠিক আছে? দেখো, আমরা এখন একটু চেক করি। নিশ্চয়ক সমান কি বলছি? বি স্কোয়ার হ্যাঁ -4। এখন ভাইয়া আর কিন্তু আমি দেখাচ্ছি না, কারণ এর আগে আমি দেখাইছি যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়ালস টু জিরো। এরকম দ্বিঘাত আকারের সমীকরণ থাকলে এ এর মান কিভাবে বের করতে হয়, বি এর মান কিভাবে বের করতে হয়, সি এর মান কিভাবে বের করতে হয়, তাই তো? সেহেতু আমি এখন কিন্তু একটু ফাস্ট এগোচ্ছি। ঠিক আছে? তো আশা করি তোমরা বুঝতে পারবা। আর ক্লাসের বিষয়ে যদি কোনো জায়গায় কিছু বুঝতে সমস্যা হয়, তাহলে আমাকে কোশ্চেন করতে পারো। কমেন্ট বক্সে কোশ্চেন করে রাখো, আমি ট্রাই করবো তোমাদের কোশ্চেনের আনসার দেওয়ার। আচ্ছা, তো দেখো, মাইনাস বি স্কোয়ার -4ac, 4 এর ভ্যালু 1, সি এর ভ্যালু 4। তার মানে হচ্ছে 4 স্কোয়ার অর্থাৎ 16 - 16 ইজ ইকুয়ালস টু 0। এই শর্তের সাথে মিলছে, 1 নম্বর শর্তের সাথে মিলছে। তাহলে মূলগুলো হবে বাস্তব সমান মূল এবং রাশিটা হবে পূর্ণবর্গ। দেখো পূর্ণবর্গ হয় কিনা। এটা ইজ ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি? এটা সূত্রে পড়ছে, দেখো, -2ab প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 0, অর্থাৎ x - 2 হোল স্কোয়ার। x এর ভ্যালু 2। ভাই অনেকে লেখে এখানে 2, কিন্তু আসলে এই আনসারটা সম্পূর্ণ হয় নাই, কারণ সমীকরণটা ছিল কিন্তু দ্বিঘাতী, তাই তো? যেহেতু সমীকরণটা দ্বিঘাতী, তুমি সমাধানও পাবা দুইটা। কিন্তু ভাই এখানে একটা কথা আছে যে দুইটা সমাধান পাচ্ছি, ঠিক আছে, কিন্তু দুইটা সমাধানই সমান। আমরা শর্তেই কিন্তু দেখে আসছি যে আমরা সমাধান পাবো দুইটা সমান, তাই তো? তাইলে আমাকে লিখতে হবে এরকম 2,2। ঠিক আছে? আচ্ছা, এখন দ্বিতীয় শর্তে চলে যাচ্ছি। দ্বিতীয় শর্তে দেখো যে দ্বিতীয় শর্তটা কি? ডি অর্থাৎ নিশ্চয়কের ভ্যালু 0 থেকে বড় হতে হবে। যদি বড় হয়, তাহলে মূলগুলো কি হবে? বাস্তব হবে, অসমান হবে। এবং আরো কিছু কথা আছে, পূর্ণবর্গ যদি হয়, যদি রাশিটা পূর্ণবর্গ হয় তাহলে মূলদ হবে, যদি পূর্ণবর্গ না হয় তাহলে সেটা অমূলদ হবে। এখন ভাইয়া কোশ্চেন হচ্ছে পূর্ণবর্গ। এতক্ষণ ধরে তো শুনে আসছি ভাই পূর্ণবর্গ অপূর্ণবর্গ। তো পূর্ণবর্গ বলতে কি বোঝায় ভাই? পূর্ণবর্গ বলতে এই যে এমন সংখ্যাগুলো, 4, 16, 36, 49, এগুলো। অপূর্ণবর্গ বলতে অপূর্ণবর্গ হতে পারে তোমার 8, তারপরে তোমার হচ্ছে 11, 13, এগুলো। ঠিক আছে? আচ্ছা, এখন একটা উদাহরণ নাও যেটা তোমার মূলগুলো হবে অসমান। ঠিক আছে? এখানে তুমি মিডল টার্ম করতে পারবা। মিডল টার্ম যদি করে ফেলো, তাহলে তুমি এক্স এর ভ্যালু পাবা একটা 3, একটা পাবা 4। ঠিক আছে? এই দুইটা কিন্তু সমান নয়, আমাদের অসমান। এখানে নিশ্চয়কের ভ্যালু যদি করে দেখো, কত হচ্ছে? -7 স্কোয়ার। দেখো নিশ্চয়কের ভ্যালু 1 পাবা। ঠিক আছে? যেটা কিন্তু 0 থেকে বড়। আশা করি বুঝছি।
এখন 3 নাম্বার যে শর্ত সেই শর্তে চলে যাচ্ছি। 3 নাম্বার শর্ত হচ্ছে ডি ইজ লেস দ্যান 0 হলে আমাদের মূলদয় কি হবে, অর্থাৎ ডি এর ভ্যালুটা 0 থেকে ছোট হতে হবে। ডি এর ভ্যালু যদি 0 থেকে ছোট হয় তাহলে আমরা মূলগুলো পাবো বাস্তব, কাল্পনিক আর অনুবন্ধী। এখন কথা হচ্ছে অনুবন্ধীটা কি? অনুবন্ধী হচ্ছে তারা জোড়ায় জোড়ায় থাকে, কাপল বা জোড়ায় জোড়ায়, ঠিক আছে, এটা জোড়ায় জোড়ায় থাকে। তো কেমন একটা উদাহরণ নাও, কোনো জায়গায় যদি দেখো যে 5 + i একটা মূল আছে, ঠিক আছে, এর আর একটা মূল নিশ্চয়ই হবে 5 - i, ঠিক আছে। আবার ধরো 1 - √2 কোনো সমীকরণের মূল হচ্ছে এটা, তাহলে আর একটা মূল তুমি অবশ্যই পাবা 1 + √2, ঠিক আছে। এমন ভাবে এরা জোড়ায় জোড়ায় থাকে। আশা করি বুঝছি। চলো এখন এই টাইপ থেকে কিছু এমসিকিউ আমরা সমাধান করি। 1 নম্বর এমসিকিউতে কি বলা হয়েছে আমাদের? 1 নম্বর এমসিকিউতে বলা হয়েছে, দেখো, x² = 0 এই সমীকরণের পৃথায়ক। এই যে ভাইয়া বলছি তোমরা সাধারণত নিশ্চয়ই কথাটাই পাবা, বাট এই যে দেখো চট্টগ্রাম বোর্ড 2021-এ কি বলছে, কোন টার্মটা ইউজ করছে, পৃথায়ক, ঠিক আছে। সো এটা মাথায় রাখতে হবে ভাইয়া, ঠিক আছে। তো দেখো পৃথায়কের সূত্র কি, বি²। এখানে এ এর ভ্যালু কি আবার তোমাদেরকে দেখা দিচ্ছি, কারণ আমাদের এটা যদি দ্বিঘাতী সমীকরণ, বুঝতেই পারতেছি x⁻²। আমাদের দ্বিঘাতী সমীকরণের আদর্শ আকার কি ছিল, ax² + bx + c = 0। এখানে a এর ভ্যালু 1, b এর ভ্যালু আর c এর ভ্যালু সমান, কিন্তু সেটা 0, তাই না? আচ্ছা, তাহলে এখন আমাদের নিশ্চয়ক কি পাবো, b² অর্থাৎ 0 - 4ac, 4, a এর ভ্যালু 1, কিন্তু আলটিমেটলি এটা 0 হয়ে যাচ্ছে, তাই না? নিশ্চয়কের ভ্যালু আমাদের কি 0, আনসার হচ্ছে 2 নাম্বার, ঠিক আছে। আচ্ছা, এখন পরের যে সমীকরণ বা হচ্ছে পরের যে প্রবলেমটা আছে, এটা এমসিকিউ না, এটা হচ্ছে একটা প্রবলেম। এখন দেখো ভাই যে পরের যে প্রবলেমটা আছে, এই পরের প্রবলেমটা আমরা একটু সলভ করব। 2 নাম্বার প্রবলেমটা কি বলছে, সমীকরণের মূলদ্বয় বাস্তব সমান মূলদ হলে নিশ্চায়কের প্রকৃতি কি হবে? তো ভাইয়া এই নিশ্চায়কের প্রকৃতিটা কি হবে এটা তোমরাই বলতে পারবা, কারণ আমি একটু আগে তোমাদেরকে কি করাইছি, 3টা শর্ত দেখাইছি, 3টা শর্তের সকল কিছু তোমাদেরকে ব্যাখ্যা করে দিয়েছি। তো বলো হ্যাঁ এখানে কি হবে, এটা আনসার হচ্ছে পূর্ণবর্গ হবে, পূর্ণবর্গ। কেন? ভাইয়া যখন আমাদের মূলদ্বয় বাস্তব হয়, সমান হয়, মূলদ হয়, আমাদের বি বা নিশ্চয়কের ভ্যালুটা 0 হয়, ঠিক আছে। এখন নেক্সটে দেখো কি বলছে, একটা দ্বিঘাতী সমীকরণের একটি মূল যদি এইটা হয় তাহলে অপরটি কত? ওই যে ভাইয়া বলছি অনুবন্ধী, এইখানে তোমরা অনুবন্ধী ব্যাপারটা বুঝবা আরো ক্লিয়ার, ওখানে যদি বুঝে না থাকো এখানে আরো ক্লিয়ার বুঝতে পারবা। দেখো এমন যদি আকারে থাকে, মানে ভগ্নাংশ আকারে যদি কিছু থাকে, ভাইয়া তোমাকে ভগ্নাংশ আকারে রাখা যাবে না, ঠিক আছে। এটাকে তুমি কিভাবে রাখবা, সিম্পলিফাই করতে হবে, 2 - √5। এটাকে এর এই সংখ্যাটা যেটা নিচে থাকবে, হরে যেটা থাকবে এইটার অনুবন্ধী সংখ্যা দিয়ে গুণ করতে হবে, হরে এবং লবে দুইটাতেই অনুবন্ধী সংখ্যা দিয়ে গুণ করতে হবে। তাহলে দেখো অনুবন্ধী সংখ্যা কি, মাঝে প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে, ঠিক আছে। তার মানে এর অনুবন্ধী সংখ্যা হচ্ছে 2 + √5, 2 - √5 into 2 + √5, 2 + √5। এখানে হচ্ছে কি করছে, এখানে a² - b² এর ফর্মুলা করছে, a + b into a - b, ঠিক আছে। তারপরে 2a² - √5 এর স্কয়ার, এইখান থেকে এখানে আসছি, ঠিক আছে। এখন দেখো 2 + √5 থাকলো, 4 - 5, তার মানে এখানে -1 থাকতেছে, -2 - √5, ঠিক আছে। অ্যান্সার তাহলে হচ্ছে এইটা হচ্ছে আমাদের এই সমীকরণের বা হচ্ছে এই মূলের সিম্পলিফিকেশন। তো আমরা বলছি একটা মূল যদি থাকে জটিল মূল, সে জটিল মূল কখনো সিঙ্গেল থাকতে পারে না। সে জটিল মূল কিভাবে থাকে, সে জটিল মূলটা অবশ্যই জোড়ায় জোড়ায় থাকে, ঠিক আছে। তো জোড়ায় জোড়ায় যদি থাকে তাইলে আমার অপর মূলটা কি হবে, অপর মূলটা হবে মাঝখানের চিহ্নটা জাস্ট চেঞ্জ করে দেবো, -2 + √5, ঠিক আছে। অ্যান্সারটা তাহলে কি হচ্ছে, আমাদের 3 নম্বরটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। নেক্সটে আমরা যাচ্ছি।
4 নম্বরে কি বলছে, পি এর কোন মানের জন্য পি এক্স স্কোয়ার প্লাস থাইস এক্স প্লাস 4 ইকুয়ালস টু 0 এর মূলদ্বয় বাস্তব এবং অসমান হবে। ভাই বাস্তব এবং অসমান হলে নিশ্চয়কের ভ্যালুটা কত হয় ভাই বলতো? নিশ্চয়কের ভ্যালুটা গ্রেটার দ্যান ইজ 0 হয়। ঠিক আছে, তাহলে হচ্ছে বি স্কোয়ার মানে 9, বি স্কোয়ার মানে 9 মাইনাস 4 এ ইন্টু হচ্ছে সি গ্রেটার দেন 0। ঠিক আছে, কি হচ্ছে এখানে 9 ইজ গ্রেটার দেন 16 পি। অ্যাকচুয়ালি এইটাকে কিন্তু এমনি সমাধান করে না, ঠিক আছে, এটাকে অন্যভাবে সমাধান করে, যেটা হচ্ছে আমরা যখন বাস্তব সংখ্যা এবং অসমতা সলভ করতে যাব বা ওই চ্যাপ্টারের প্লেলিস্টটা শুরু করব, তখন ভাই তোমরা এইরকম অসমতার সমাধান সম্পর্কে বিস্তারিত জানতে পারবা। ঠিক আছে, যেহেতু এখন তোমাদের অসমতা সম্পর্কে হয়তো বা ধারণা সকলের নাই, সেহেতু আমি সহজ প্রসেসে তোমাদেরকে করে দিচ্ছি। যদিও এই প্রসেসটা কিন্তু ভুল, বাট তোমার আনসার কিন্তু সঠিক আসবে। ঠিক আছে, তাহলে এখন কি হচ্ছে, পি ইজ লেস দেন 9/16। ঠিক আছে, আশা করি বুঝছি। কি করছি, এটাকে জাস্ট নিচে ভাগ আকারে নামাইছি আর গুণ করে ফেলছি। আনসার তাহলে আমাদের ক নাম্বার। ভাই এই চিহ্নটাকে কি বলে? এই চিহ্নটাকে বলে হচ্ছে অসমতা। তো এই অসমতা সম্পর্কে তোমরা বিস্তারিত জানতে পারবা এবং অনেক ম্যাথ সলভ করার আছে ওখানে। তো আমরা যখন অসমতার লিস্টটা শুরু করবো তখন তোমরা ইজিলি সবকিছু বুঝতে পারবা। ঠিক আছে, আচ্ছা নেক্সট আমরা 5 নাম্বার কোশ্চেনে চলে যাচ্ছি। দেখো কি বলছে, কে এর কোন মানের জন্য এই রাশিটা পূর্ণবর্গ। ভাই পূর্ণবর্গ হলে কি হয়? পূর্ণবর্গ হলে আমাদের নিশ্চয়কের ভ্যালুটা শূন্য হয়, তাই তো? বি স্কোয়ার মানে হচ্ছে মাইনাস এ প্লাস 2, এটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4 এ ইন্টু সি ইজ ইকুয়ালস টু 0। ঠিক আছে, এখন এটা সূত্রে ভাঙতেছি, এ স্কোয়ার মাইনাস না প্লাস 4k প্লাস 4 মাইনাস 16k মাইনাস মাইনাস প্লাস প্লাস 16 ইকুয়ালস টু 0। কে স্কোয়ার থাকতেছে মাইনাস 16, তার মানে হচ্ছে মাইনাস এখানে 12k প্লাস হচ্ছে এখানে 20। ঠিক আছে, তো এটাকে এখন আমাদের মিডিল ফ্যাক্টর করতে হবে, মিডিল টার্ম করতে হবে। মিডিল টার্ম কিভাবে করবো? হ্যাঁ ভাইয়া, দেখো কে স্কোয়ার মাইনাস 10k মাইনাস 2k প্লাস 20 ইকুয়ালস টু 0। কে কমন নিচ্ছে, কে মাইনাস 10 মাইনাস 2 কমন নিচ্ছে, তাহলে কে মাইনাস 10 ইকুয়ালস টু 0। কে মাইনাস 10 কে মাইনাস 2 ইকুয়ালস টু 0। অর্থাৎ কে এর ভ্যালুটা কি হচ্ছে, একটা 2 আর একটা 10, দুইটা ভ্যালু পাচ্ছি, 10 আর 2, তার মানে আনসার হচ্ছে আমাদের 3। ওকে, এখন ভাই আমরা নেক্সট প্রবলেম সলভ করতে যাচ্ছি এবং আমরা এখন একদম ক্লাসের শেষ প্রান্তে প্রায় চলে এসেছি। তো দেখো এখানে কি বলা হয়েছে এই প্রবলেমে, এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইজ ইকুয়ালস টু 0 এই সমীকরণের মূলদ্বয় বাস্তব ও অসমান হলে দেখাও যে এই সমীকরণের মূল দুইটি কাল্পনিক হবে। দেখো দুইটাই কিন্তু কি আমাদের দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, তাহলে এখন আমাদের কাজ হচ্ছে, দেখো এইটার ক্ষেত্রে মানে প্রথম যে সমীকরণ দেওয়া আছে এই সমীকরণের ক্ষেত্রে আমাদের নিশ্চয়কটা কি হচ্ছে, নিশ্চয়কটা হবে দেখো ভাইয়া d1 ইজ ইকুয়ালস টু বি স্কোয়ার মাইনাস 4 এর ভ্যালু 1 সি। ঠিক আছে, d2, d2 এর নিশ্চয়কটা আমরা নির্ণয় করতেছি। এটার নিশ্চয়কটা হচ্ছে আমাদের গ্রেটার দেন 0, অর্থাৎ একটা ধনাত্মক সংখ্যা। কি এটা? ধনাত্মক সংখ্যা, বুঝছো? এখন আমরা দ্বিতীয়টার নিশ্চয় যখন নির্ণয় করব, বি স্কোয়ার মাইনাস 4 এ সি, বি স্কোয়ার প্লাস 2 সি স্কোয়ার প্লাস 2, 16 1 প্লাস 2c প্লাস সি স্কোয়ার মাইনাস 8 বি স্কোয়ার প্লাস 8 দুগুণ 16 সি স্কোয়ার প্লাস 8 দুগুণ 16, 16 প্লাস 32 প্লাস 16 সি স্কোয়ার মাইনাস 8 বি স্কোয়ার মাইনাস 16 সি স্কোয়ার মাইনাস 16, মাইনাস 16 প্লাস 16 বাদ, এইটা কাটা গেল,
তাহলে আমাদের থাকতেছে কি -8b² প্লাস 32। ঠিক আছে, এখন এইখান থেকে যদি আমরা -8 যদি কমন নিই, b² মাইনাস কি থাকতেছে, b² মাইনাস 4c থাকতেছে। তো এইটা তো নেগেটিভ পোর্শন, নেগেটিভ পোর্শন, তাই না? এটা কি আমাদের পজিটিভ পোর্শন। হ্যাঁ, এখন কোশ্চেনটা হচ্ছে এটা যে পজিটিভ পোর্শন এটা কেমনে বুঝলেন? এইখানে তো নেগেটিভ আছে তাই এখানে বলছেন এটা নেগেটিভ পোর্শন, বাট এইটাও যে পজিটিভ পোর্শন এটা আপনি কিভাবে বলতেছেন? ঠিক আছে, এটা আমি বলতেছি, এই যে দেখো আমি উপরে ঘটা করে তোমাদেরকে লিখে দিয়েছি ভাই, এটা একটা ধনাত্মক সংখ্যা, b² মাইনাস 4c। ঠিক আছে, তাহলে এটা একটা পজিটিভ সংখ্যা। আর পজিটিভ আর নেগেটিভে কি হয়? ঋণাত্মক সংখ্যা। যেহেতু এটা ঋণাত্মক সংখ্যা তাই ভাই এটা একটা কাল্পনিক সংখ্যা। ঠিক আছে, এটা একটা জটিল সংখ্যায় পড়ে যাচ্ছে, বুঝছি। আর নিশ্চয়কের ভ্যালুটা এটাও তো একটা নিশ্চয়ক, নিশ্চয়কের ভ্যালুটা যখন নেগেটিভ হয়ে যাচ্ছে, নেগেটিভ মানে কি, d2 ইজ লেস দ্যান 0। তার মানে কি, আমরা 3 নম্বর শর্তে দেখেছিলাম যে এইরকম শর্তে আমাদের কি হয়, মূলদ্বয় কাল্পনিক হয়, জটিল হয় এবং অনুবন্ধী হয়, তাই না? তো এটাই হচ্ছে আমাদের প্রুফড, PR অফ ভি ডি প্রুফড। এখন দেখো ভাইয়ারা, আর লাস্ট একটা টপিক পড়াবো আমি, সেটা হচ্ছে এই যে আমরা নিশ্চয়কের যে 3টা শর্ত জানি, ডি ইজ গ্রেটার দ্যান 0 হয়, ডি ইকুয়ালস টু 0 হয়, ডি ইজ লেস দ্যান 0 হয়। ঠিক আছে, এই 3 রকম শর্তের ক্ষেত্রে আমরা 3 ধরনের লেখচিত্র পাবো যখন আমরা গ্রাফে ইনপুট দিব, আউটপুট হিসেবে একটা চিত্র পাবো। ঠিক আছে, ওই চিত্রগুলো থেকে দেখা যায় যে বোর্ডে না আসলেও অ্যাডমিশনে আমাদের কোশ্চেন চলে আসে, এমসিকিউ আসুক, বাট ওটাও তো একটা গুরুত্বপূর্ণ, তাই না? যেহেতু আমাদের এই সিরিজটাই হচ্ছে একাডেমিক প্লাস অ্যাডমিশনে ভালো করার জন্য, অর্থাৎ আমরা এমনভাবেই তৈরি হচ্ছি যাতে আমরা প্রো হয়ে যাই, একাডেমিকেও আমাদের কিছু না বাধে, অ্যাডমিশনেও কিছু যেন না বাধে। ঠিক আছে, আর আরেকটা কথা বলবো ভাই, তোমরা যখন অ্যাডমিশন সিজনে যখন পা দিবা তখন তোমরা অবশ্যই নিজেরাই বুঝতে পারবা, দুই একটা অ্যাডমিশন টেস্ট দিবা, যখন দেখবা যে তাতে তোমার অনেক ফ্রেন্ডদের চান্স হয়ে যাচ্ছে বাট তোমার চান্স হচ্ছে না, তখন তুমি চিন্তা করবা যে ভাই কেন হচ্ছে না। তো ভাই এটার জন্য একটা যেটা মেইন কারণ হিসেবে আমি আইডেন্টিফাই করি, ভাই আমাদের অনেক উত্তেজনা কাজ করে, আমরা মনে করি ভাই 100-এ যদি কোনো অ্যাডমিশন টেস্ট হয় বা কোনো ইউনিভার্সিটির এক্সাম হয়, সেখানে ভাই আমার 100টাই করতে হবে। এটা হচ্ছে রং প্রসেস এবং রং চিন্তা। ঠিক আছে, তাহলে রাইট চিন্তা কি ভাই? রাইট চিন্তা হচ্ছে যে তোমাকে ভাই ভালো একটা সাবজেক্ট, ভালো ইউনিভার্সিটিতে ভালো একটা সাবজেক্ট পাওয়ার জন্য তোমাকে অ্যাকচুয়ালি 60 থেকে 70% এর মাঝে যদি নাম্বার পাও ভাই তুমি টপ সাবজেক্ট পাবা, বুঝছো? 60 থেকে 70% এবং 50% বা 55%+ যদি নাম্বার পাও, তাহলে তুমি নিশ্চিন্তে যে কোনো সাবজেক্টে ওই ইউনিভার্সিটিতে চান্স পেয়ে যাবে, বুঝছো? তো তাইলে দেখো এই যে লেখচিত্রের যে ব্যাপারটা, আমরা আমাদের ক্লাসে চলে আসি। দেখো এটা আমাদের এক্সিসটা আঁকিয়ে নিচ্ছি, এটা হচ্ছে এক্স, এক্স প্রাইম এক্স, ওয়াই ওয়াই প্রাইম, এটার ক্ষেত্রেও এক্স প্রাইম ওয়াই ওয়াই প্রাইম, এটার ক্ষেত্রেও সেম, ওয়াই ওয়াই প্রাইম এক্স এক্স প্রাইম। ঠিক আছে, তো দেখো যখন আমরা ডি ইজ গ্রেটার দ্যান 0 হবে তখন আমাদের শর্তটা কি ছিল? শর্তটা ছিল দেখো ভাইয়া, আমাদের মূলগুলো হবে বাস্তব অসমান। ঠিক আছে, বাস্তব হবে অসমান হবে। তার মানে কি, বাস্তব মানে কি, এই যে অক্ষকে ছেদ করে এমন পাবো। ঠিক আছে, অসমান, এইখানে একটা সমাধান পাচ্ছি, এখানেও একটা সমাধান পাচ্ছি, এইখানেও একটা সমাধান পাচ্ছি, এইখানেও একটা সমাধান পাচ্ছি, বাট এইটা বা এইটা অথবা এইটা এইটা কোনোটাই কিন্তু সমান না, দুইটাই কিন্তু অসমান। ঠিক আছে, ডি ইকুয়ালস টু যখন 0 হয়, ডি এর ভ্যালু যখন 0 হয় তখন আমরা সমাধানটা পাবো হচ্ছে এমন, অর্থাৎ এই যে সমাধানগুলো, এই সমাধানগুলো কিন্তু সমান। ঠিক আছে, আবার লেস দ্যানের ক্ষেত্রে যখন, তখন ভাই এগুলা অক্ষকেই ছেদ করে, কারণ আমরা জানি ভাই কাল্পনিক পাই আমরা সমাধান, সমাধানগুলো কি পাই, কাল্পনিক। ঠিক আছে, সমাধানগুলো পাই কাল্পনিক, অবাস্তব। ঠিক আছে, এই জন্য আমাদের চিত্রটা হয়ে যায় এমন। ঠিক আছে, এখন দেখো ভাইয়ারা, এই টপিক সম্বন্ধে এই যে এমন একটা এমসিকিউ হামেশাই চলে আসে, যেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে 18-19 সেশনে চলে আসছে। ঠিক আছে, তো এটা আমরা সলভ করব কি করে? ঠিক আছে, কি বলছে, এফ অফ এক্স ইকুয়ালস টু 1 প্লাস এক্স কিউব, এই একটা ফাংশন দেওয়া আছে, এই বক্ররেখাটা এক্স অক্ষের,
ছেদ বিন্দু সংখ্যা কত, ঠিক আছে। তো এটা নির্ণয় করার জন্য ভাই আমাকে আগে জানতে হবে, আমাদের এই ম্যাথটা পারার জন্য একটু ভাই সরল রেখার ধারণা লাগে, যেটা তোমরা হয়তো 9-10 করে আসছো, 9-10 এই ধারণাটাই যথেষ্ট, বুঝছো। তোমাকে যে এখনই সরল রেখা করে ফেলতে হবে এমন কোনো কথা নেই, যে গভীর ডিপ একটা চিন্তা বা ধ্যান ধারণা বা কনসেপ্ট লাগবে তা না, ঠিক আছে। তো দেখো এখানে হচ্ছে কেমন হবে, এক্স অক্ষের উপর যখন ছেদ করবে কোনো বিন্দু, তখন হচ্ছে আমার সেখানে ওয়াই এর ভ্যালু 0, ঠিক আছে। আমাকে যে ফাংশনটা দেওয়া আছে এফ অফ এক্স মানেই হচ্ছে ওয়াই, ঠিক আছে। আর এর মানেই তো আমরা 1 + x³ পাচ্ছি, তাই না। এখন যেহেতু আমার এক্স অক্ষকে ছেদ করছে, তার মানে ওয়াই ইজ ইকুয়ালস টু 0, তার মানে কি এইটা ইকুয়ালস টু আমাদের 0, অর্থাৎ x³ - 1। এখন এইটাকে যখন আমরা ঘনমূল করি, তখন আমরা সমাধান পাই হচ্ছে -1 -ω তো ভাই এখন তোমরা কোশ্চেন করতেই পারো, ভাই এগুলা কোথায় থেকে পেলেন এবং এগুলা কিসের জিনিস ভাই, ওমেগাটা কি, কিছুই বুঝতেছি না। তো ভাই এটা জাস্ট এখন ভাইয়ের উপর বিশ্বাস রাখো, যে এইটাকে সমাধান করলে, জাস্ট এইটাকে যদি সমাধান করি তাহলে আমরা এইটাই পাই, ঠিক আছে। এটা বিশ্বাস রাখো, কারণ আমরা নেক্সট যখন আমরা জটিল সংখ্যা কমপ্লেক্স নাম্বার এর সিরিজটা শুরু করবো, তখন ভাই এইগুলো তুমি পানি ভাতের মতো বুঝে যাবে, ঠিক আছে। তো তাহলে দেখো এগুলো কিন্তু কাল্পনিক, কমপ্লেক্স নাম্বার শুরু করবো বলছি, যখন কমপ্লেক্স নাম্বার কনসেপ্ট লাগবে এই ম্যাথটার জন্য, তখন কিন্তু এগুলো হচ্ছে আলটিমেট আনসার কি, এগুলো হচ্ছে কমপ্লেক্স, অর্থাৎ এগুলো জটিল সংখ্যা, ঠিক আছে। আমাদের যখন এক্স অক্ষকে সেট করবে, তখন কিন্তু আমাদের সমাধান হতে হবে কি, হয় এক্স অক্ষের মধ্যে আমাদের সীমাবদ্ধ আছে, ঠিক আছে। কেননা দেখো যে আমি একটু আগে 3 নাম্বার যেই পিকচারটা আঁকিয়ে দিচ্ছি বা পিকচারটা দেখাইছি, পিকচারে কিন্তু আমি দেখাইছি যে ভাইয়া যখন মূলগুলা জটিল হচ্ছে বা নিশ্চয়কের ভ্যালু <0 হচ্ছে, তখন কিন্তু আমাদের যে চিত্রটা পাচ্ছি এই চিত্রটা কিন্তু এক্স অক্ষকে ছেদ করছে না, ঠিক আছে। তো তার মানে আমার বিষয়টা হচ্ছে যে অ্যান্সারটা হবে কি, এই কমপ্লেক্স নাম্বার বাদে এক্স অক্ষকে ছেদ করছে এই একটাই সংখ্যা -1, কিন্তু আমরা এক্স অক্ষে পাবো। এই যে এক্স অক্ষ যখন আমরা আঁকাচ্ছি এক্স ড্যাশ এক্স ওয়াই ওয়াই ড্যাশ, তখন দেখো এখানে কিন্তু -1 সীমাবদ্ধ, -1 এখানে আছে, এটা 0, এটা 1, তাই তো। -1 কিন্তু এক্স অক্ষকে ছেদ করছে, তার মানে আমাদের ছেদ বিন্দুর সংখ্যা কত হবে, সংখ্যা হবে একটা, অ্যান্সার হচ্ছে 2। তো থ্যাংক ইউ আজকের এই পুরো সম্পূর্ণ লেকচারটা তোমাদের কমপ্লিট করার জন্য। তো ভাইয়া তোমাদেরকে আমি একটাই কথা বলবো, তোমরা যদি আমার সাথেই তোমরা যদি এই চ্যাপ্টার গুলো কমপ্লিট করে ফেলতে পারো, তাহলে ভাইয়া তোমাদের এইচএসসি এবং অ্যাডমিশন কোনোটাই প্যারাদায়ক হবে না, তোমরা খুব সুন্দরভাবে স্মুথ ভাবে সবকিছু শেষ করে ফেলতে পারবা। তো খুব শীঘ্রই তোমাদের জন্য লেকচার 2ও চলে আসবে, তোমরা লেকচার 1টা সম্পূর্ণ কমপ্লিট করবা, কমপ্লিট করার পর নোট করে ফেলবা, নোট করার পর তোমরা ভালো করে প্রিপারেশন নিবা, ঠিক